তাহলে তোমাদের আজকে প্রথম যে টপিকটা শুরু করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। ওয়ার্ক মেজারমেন্টটা কেন প্রয়োজন এবং ওয়ার্ক মেজারমেন্টটা দিয়ে আসলে কি করে সেটা আমরা আগে একটু দেখবো। ওয়ার্ক মেজারমেন্ট হচ্ছে যে তোমার আহ, একটা কাজকে মেজার করা। মেজার করাটা কেন দরকার? এই মেজার করার মাধ্যমে আমরা প্ল্যানিং করতে পারি। তুমি যদি জানো যে একটা মেশিন 4 ঘন্টা চলে, 4 ঘন্টার মধ্যে তুমি জানতেছো 3 ঘন্টা কাজ হয় আর 1 ঘন্টা হচ্ছে তোমার লস হয়, 1 ঘন্টা বিভিন্ন ধরনের ডিলে হয়। তাহলে তুমি বলতে পারবা যে 75% টাইম প্রোডাক্টিভ টাইম আর 25% টাইম হচ্ছে আনপ্রোডাক্টিভ টাইম। তো সেটার উপর বেস করে তোমার যদি একটা অর্ডার আসে 1 লাখ পিসের, তাহলে তুমি বলতে পারবা যে আমার সারা দিনে এই 24, যদি আমার 8 ঘন্টা কাজ হয়, 8 ঘন্টার মধ্যে আমার 75% টাইম প্রোডাক্টিভ থাকবে, তো ওই সময়টা আমি প্রোডাক্ট তৈরি করতে পারবো। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা প্ল্যানিং করতে পারি, ম্যান পাওয়ার এন্ড মেশিন প্ল্যানিং গুলো করতে পারি। লেবার কস্ট কমাতে পারি। লেবার কস্ট কমাতে পারি কিভাবে? যে তুমি জানতেছো যে একটা কাজ আসলে করতে 10 মিনিটের মতো সময় লাগে, কিন্তু তুমি ওয়ার্ক মেজারমেন্ট করে জানতে পারছো 10 মিনিট সময় লাগে। তুমি যখন ওয়ার্ক মেজারমেন্ট আগে করো নাই, তখন এই এই কাজটা কেউ 15 মিনিটে করতো, কেউ 20 মিনিটে করতো, কেউ 30 মিনিটে করতো। তুমি কাউকে বলতেও পারতা না যে এই কাজটা আসলে তোমার 10 মিনিটে করতে হবে, কারণ তুমি আসলে জানো না এই কাজটা করতে আসলে স্ট্যান্ডার্ড টাইম কতক্ষণ। তো এই ওয়ার্ক মেজারমেন্ট করে তুমি লেবার কস্টটা কমাতে পারো। স্কেজুলিং করতে পারো যে কবে শুরু করতে হবে, কবে শেষ করা যাবে। বাজেটিং করতে পারো যে আমার এই ধরনের বাজেট আমার সাথে রাখা লাগবে। ইনসেনটিভ সিস্টেমও আমি ডিজাইন করতে পারি যে একটা কাজ, স্ট্যান্ডার্ড কাজ করতে 10 মিনিট সময় লাগে, তো আমি কেউ যদি 9 মিনিটে করতে পারে তাহলে আমি তাকে ইনসেনটিভ দিব। মানে কেউ যদি কম সময়ের মধ্যে করতে পারে তাহলে আমি তাকে ইনসেনটিভ দিব। তো এই ওয়ার্ক মেজারমেন্ট করার মাধ্যমে এই জিনিসগুলা করা যায়। আচ্ছা, তো এখন স্ট্যান্ডার্ড টাইম, এটার জন্য আমাদের কিছু টাইম, তোমার টাইমের সংজ্ঞা জানতে হবে। একটা হলো স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম কাকে বলতেছে? অ্যামাউন্ট অফ টাইম আ কোয়ালিফাইড ওয়ার্কার শুড স্পেন্ড টু কমপ্লিট আ স্পেসিফাইড টাস্ক ওয়ার্কিং এট আ সাস্টেইনেবল রেট ইউজিং গিভেন মেথডস, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, র ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়ার্ক প্লেস। তো এখানে অনেকগুলো কন্ডিশন আছে। প্রথমত হচ্ছে ওয়ার্কারটাকে কোয়ালিফাইড হইতে হবে, আনকোয়ালিফাইড হলে হবে না। একটা ওয়ার্কার তুমি আনছো যে আসলে কাজই জানে না, হবে না, তাহলে তুমি তাকে যে স্ট্যান্ডার্ড টাইম মেজার করতে পারবা না। স্ট্যান্ডার্ড টাইম মেজার করার জন্য একজন কোয়ালিফাইড ওয়ার্কার লাগবে এবং একটা স্পেসিফাইড টাস্ক লাগবে। টাস্কটাকে তোমার স্পেসিফাই করে দিতে হবে যে হ্যাঁ, এই এই কাজটার এরকম 10টা স্টেপ আছে, এই 10টা স্টেপের এই প্রথম স্টেপটার মধ্যে এই এই কাজগুলা করা লাগে, এই প্রথম টাস্কটা করতে তার কতক্ষণ সময় লাগে, তার মানে স্পেসিফাই করে দিতে হবে। ওয়ার্কিং এট আ সাস্টেইনেবল রেট, একটা ওয়ার্কার সারা দিন ধরে ওই কাজটা যেন করতে পারে। মনে করো সে প্রথমে 5 মিনিটে দ্রুত করলো, প্রথম 20টা প্রোডাক্ট সে 5 মিনিটে দ্রুত তৈরি করে ফেললো, দ্রুত তৈরি করে ফেলে সে টায়ার্ড হয়ে গেল, এরপরে প্রোডাক্ট গুলো সে 10 মিনিটে তৈরি করা শুরু করলো। এরকম হলে হবে না। ওয়ার্কিং একটা সাস্টেইনেবল রেট, সারাদিন সে একইভাবে কাজ করতে পারবে, এইরকম একটা টাইম তোমার সিলেক্ট করা লাগবে। ইউজিং গিভেন মেথডস, মেথডসটা তোমার বলে দিতে হবে যে স্পেসিফিক একটা মেথড, স্পেসিফিক টুলস অ্যান্ড ইকুইপমেন্ট থাকতে হবে, স্পেসিফিক র মেটেরিয়াল থাকতে হবে, স্পেসিফিক ওয়ার্ক প্লেস থাকতে হবে। তো এই জিনিসগুলো যখন সব স্পেসিফিক করে দিবা, তখন একজন কোয়ালিফাইড ওয়ার্কারের একটা কাজ করতে যে সময় লাগে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড টাইম বলি। বুঝতেছো ব্যাপারটা? জি স্যার। ওকে, সো এখন ওয়ার্ক মেজারমেন্টের জন্য আমাদের কিছু কমন মেথডস আছে। 4টা এখানে বলা আছে, দেখো: টাইম স্টাডি, হিস্টোরিক্যাল টাইমস, প্রি ডিটারমাইন্ড ডেটা অ্যান্ড ওয়ার্ক স্যাম্পলিং। তো টাইম স্টাডি জিনিসটা কি দেখো। টাইম স্টাডি হচ্ছে তোমার মোস্ট ওয়াইডলি ইউজড মেথড অফ ওয়ার্ক মেজারমেন্ট। তো এক একটা এক এক সময় ইউজ করা হয়। টাইম স্টাডি জিনিসটা ইউজ করা হয়, টাইম স্টাডির কিছু স্টেপস আছে, দেখো নিচে 4টা স্টেপস আছে। আচ্ছা, তা প্রথমে 4টা স্টেপস আমরা একটু দেখে আসি। ডিফাইন দ্য টাস্ক টু বি স্টাডিড অ্যান্ড ইনফর্ম দ্য ওয়ার্কার্স হু উইল বি স্টাডিড। সো তুমি প্রথমে সকালবেলা গিয়ে বলে দিলা যে তোমাদের আজকে টাইম স্টাডি করা হবে, টাইম স্টাডির জন্য এই কাজটাকে সিলেক্ট করা হয়েছে এবং এই এই ওয়ার্কারকে দিয়ে এই টাস্কটা করিয়ে স্ট্যান্ডার্ড টাইমটা বের করা হবে। অনেক সময় অনেকে করে কি যে তোমার ওয়ার্কারদেরকে বলে না। তো এখন সেটা
তোমার স্ট্র্যাটেজিক্যাল একটা গুড ডিসিশন হতে পারে, কারণ তুমি যদি ওয়ার্কারদেরকে আগে থেকে বলে দাও, ওরা নিজেরা যদি চারজন ওয়ার্কারের তুমি আহ, চারজন ওয়ার্কার দিয়ে তুমি টেস্ট করাও, এবং চারজন ওয়ার্কারকে তুমি যদি আগে থেকে জানায় দাও যে এই টাস্কটা তোমরাই করবা, তোমাদেরকে দিয়ে টেস্ট করানো হবে, তখন ওরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলতে পারে যে এই কাজটা আমরা 20 মিনিটে করব। তো এটারও একটা সলিউশন আছে। এটার সলিউশন হচ্ছে যে আহ, প্রথমত কোনো ঘড়ি ওদেরকে সাথে না দেওয়া। কোনো ঘড়ি না দেওয়া, তাইলে ওরা টাইম করতে পারবে না নিজেদেরকে। এবং হচ্ছে সেক্ষেত্রে ওরা অন্যভাবে টাইম করতে পারে, যে যদি তুমি চারজনকে একসাথে রাখো, তাহলে একজন আরেকজনকে দেখে করতে পারে, যে একজন যদি দ্রুত শেষ করে তাহলে আরেকজন ওই স্পিডে কাজ করবে। সেক্ষেত্রে চারজনকে চারটা আলাদা রুমে নিয়ে যেতে পারো ঘড়ি ছাড়া। সেক্ষেত্রে হচ্ছে তুমি ওয়ার্কারদেরকে আগে থেকে ইনফর্ম করতে পারো। তো এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে যদি এরকম একটা কেস হয় তাহলে তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারো, যে ওয়ার্কারদেরকে আগে থেকে জানায় দেওয়া হচ্ছে, ওরা যাতে সিন্ডিকেট না তৈরি করে ওয়ার্ক মেজারমেন্টের ক্ষেত্রে তুমি কি ধরনের স্টেপস নিতে পারো। 2 নাম্বারটা হচ্ছে ডিটারমাইন দ্য নাম্বার অফ সাইকেলস টু বি অবজার্ভ। কয়বার তুমি এই কাজটা করাবা? একবার করে তুমি বুঝতে পারবা না, একবারে ডিফারেন্ট রেজাল্ট। প্রথমে 10 মিনিট লাগতে পারে, পরে 12 মিনিট লাগতে পারে। তো কয়টা সাইকেল তুমি অবজার্ভ করবা? টাইম দ্য জব অ্যান্ড রেট দ্য পারফরমেন্স। টাইম, জবটাকে টাইম করবো এবং পারফরমেন্স রেটিং দিব। কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড টাইম। তো এই জিনিসগুলো, স্ট্যান্ডার্ড টাইম কিভাবে কম্পিউট করতে হয় এবং পারফরমেন্স রেটিং কিভাবে বের করতে হয়, এই দুটো আমরা একটু পরে দেখবো। তো এটা হলো টাইম স্টাডির বেসিক স্টেপস চারটা। যে কোনো ধরনের টাইম স্টাডি করো না কেন, এই চারটা স্টেপ তোমার ফলো করা লাগবে। তো কি ধরনের টাস্কের জন্য আমরা ইউজ করি সাধারণত? অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট রেপিটিটিভ টাস্ক। যে টাস্কগুলো ছোট এবং বারবার করা লাগে, এই ধরনের টাস্কের জন্য আমরা টাইম স্টাডি ইউজ করি। তো তোমার এরকম একটা, যদি তোমাদের সিনারিও দেওয়া থাকে যে একটা কাজ মাঝে মধ্যে ফ্রিকোয়েন্টলি করা হয় এবং এটা অনেক বড় একটা কাজ, সেক্ষেত্রে কিন্তু টাইম স্টাডি করা যাবে না। আচ্ছা, এভারেজ অফ আ ফিউ প্রপারলি ট্রেন্ড ওয়ার্কার্স পারফর্ম টাইমস আর টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এখন আমরা টাইম স্টাডিটা দেখলাম। আর একটা ছিল স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম। স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইম হচ্ছে তুমি বিভিন্ন ধরনের কাজের তুমি টাইম গুলা নোট ডাউন করে রাখবা। নোট ডাউন করার কারণে একটা তোমার হিস্টোরিক্যাল টাইম স্টাডি ডাটা তৈরি হবে। এই ডাটার ডকুমেন্টটা, তোমার ফাইলটা তুমি প্রিজার্ভ করবা। A time study department accumulates a file of elemental times that are common to many jobs. After a certain point, many elemental times can be retrieved from the file. Eliminate need for analysts to go through a complete time study to obtain those. ঠিক আছে? So, historical data থেকে তুমি বের করতে পারবা। PDTS, Predetermined Time Standard, পাবলিশ ডেটা অন স্ট্যান্ডার্ড এলিমেন্টাল টাইমস। তো বিভিন্ন কোম্পানি আছে, তারা হচ্ছে এই টাইম স্টাডিটা করে। তো টাইম স্টাডি করে তারা একটা সিমিলার টাইপ অফ কাজের জন্য একটা প্রিডিটারমাইন্ড টাইম স্ট্যান্ডার্ড দিয়ে দেয়। তো এখন বিভিন্ন কোম্পানি যাদের এত টাকা নাই টাইম স্টাডি করার মতো, তারা করে কি, তারা এই ডাটাটা ফলো করে। তো কারণ এই কাজটা মানুষ দিয়েই কাজ করানো হচ্ছে, এবং অন্য জায়গায় মানুষের কাজ, এই স্পেসিফিক এই কাজটা করতে এত সময় লাগে, তাহলে আমাদের এখানেও এই কাজটা এই সময়ের মধ্যে করা যাবে। এই অ্যাজাম্পশনের উপর বেস করে প্রিডিটারমাইন্ড টাইম স্ট্যান্ডার্ডকে ইউজ করে তোমার ওয়ার্ক মেজারমেন্ট করা হয়। কমনলি ইউজ সিস্টেম ইজ মেথড টাইম মেজারমেন্ট। এমটিএম এর জন্য একটা টেবিল আছে, অনেকগুলা টেবিল আছে। এই টেবিল আর বেসড অন এক্সটেন্সিভ রিসার্চ অফ বেসিক এলিমেন্টাল টাইমস। তো বিভিন্ন কোম্পানি আছে, তারা এই কাজটা করে। তো এখন প্রশ্ন উঠতে পারে যে পিডিটিএস ভালো না এসিটি ভালো? তো এখন স্বাভাবিকভাবেই তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এসিটি উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ হচ্ছে ইট ডিপেন্ডস অন দা ওয়ার্কিং সিচুয়েশন অফ আওয়ার ওন। এসিটি তুমি যখন করতেছো, তখন তুমি তোমার স্পেসিফিক ওয়ার্ক স্পেসের জন্য করতেছো। পিডিটিএস যখন করতেছো, সেটা জাস্ট একটা ইউনিভার্সাল একটা ডেটা। তো সেটা তোমার জন্য রেলেভেন্ট নাও হতে পারে। তো এই জন্য তোমার এসিটি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন পিডিটিএস। তো এটা ওকে পরীক্ষায় আসতে পারে যে কেন এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এরপর হচ্ছে তোমার টাইম স্টাডির ক্ষেত্রে টাইম স্টাডি আমরা একটু আগে দেখতেছিলাম যে, so তিনটা মেথড আমরা দেখলাম: পিডিটিএস, এসিটি আর টাইম স্টাডি। টাইম স্টাডি ছিল আমাদের শর্ট রিপিটিটিভ টাস্কের জন্য। তো এখন শর্ট রিপিটিটিভ টাস্কের জন্য কেন করা হয়? লং টার্ম ধরে তুমি যদি কন্টিনিউয়াস অবজার্ভ করো, তাহলে অ্যাকুরেসি মেনটেন করা সম্ভব না। এই কারণে তোমার টাইম স্টাডিকে শর্ট রিপিটিটিভ টাস্কের জন্য করা হয়। লং টার্ম ধরে অ্যাকুরেসিটা মেনটেন করা সম্ভব না।
আচ্ছা, এখন তোমার যদি লং রেপিটিটিভ নন রেপিটিটিভ টাস্ক হয়, আগেটা ছিল শর্ট রেপিটিটিভ টাস্ক, এবার হলো লং নন রেপিটিটিভ টাস্ক, সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক স্যাম্পলিং। Work sampling is a technique for estimating the proportion of our time that a worker or machine spends on various activities and the idle time. So সহজভাবে ভাষায় বলতে গেলে যে কতক্ষণ সে প্রোডাক্টিভ আছে আর কতক্ষণ সে আইডল আছে। তো এটার দুইটা ইউজ আছে দেখো, রেশিও ডিলে স্টাডিজ কনসার্ন দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স টাইম দ্যাট ইনভলভস ডিলেস। সো এখন আমি যদি বলি 4 ঘন্টার মধ্যে সে 3 ঘন্টা কাজ করে আর 1 ঘন্টা তার ওয়েস্ট হয়, তাহলে আমি বলতে পারি 25% টাইম ডিলে হয়। এটাই হচ্ছে রেশিও ডিলে স্টাডিজ। Analysis of non-repetitive jobs, percentage of time an employee spends doing various jobs. তো এই দুই ধরনের আমরা ইউজ করতে পারি যে আমাদের বিভিন্ন টাইপের জব করতে সে কতটুকু সময় ইউজ করতেছে তার সারাদিনের, আর কত পার্সেন্টেজ টাইম সে ডিলে করতেছে, এটার মাধ্যমে তার প্রোডাক্টিভিটি আমরা বের করতে পারি। আচ্ছা, তো এখন ওয়ার্ক মেজারমেন্টে তোমাদের দেখো যে আহ, কিছু সূত্র দেওয়া আছে। 3 ধরনের টাইম আছে, অবজার্ভ টাইম, নর্মাল টাইম, স্ট্যান্ডার্ড টাইম। তো এটার একটা আমরা এক্সাম্পল দেখবো এখন। এক্সাম্পল আমরা এখন দেখব। ওকে, সবাই কি আহ, দেখতে পারতো তো ক্লাস 2 লেখাটা? জি স্যার। ওকে, সো আমি এই নোটটা তোমাদেরকে দিব না, এটা আমি আজকে ক্লাসের জন্য তোমাদের জন্য নোট করছি। নোটটা পারলে তোমরা লিখে নিও। এই নোটটা আমি দিব না, বা তুমি ক্লাসে বুঝে নিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এখন প্রথমে যেটা বলতেছিলাম যে আমাদের পি ইজ টু ওয়ান, মানে 4 ঘন্টার মধ্যে সে 3 ঘন্টা কাজ করতেছে, 1 ঘন্টা ডিলে করতেছে। তার তার মানে প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে তার 75% টাইম, আর আনপ্রোডাক্টিভ আওয়ার হচ্ছে 25% টাইম। তো এই যে 25% টাইম ডিলে হচ্ছে, এটা কি বলতেছে আমাদের রেশিও ডিলে স্টাডিজ। এই যে পার্সেন্টেজ করতেছি, এটাই হচ্ছে আমাদের রেশিও ডিলে স্টাডিজ। আচ্ছা, তো এখন আমাদের এখানে দেখবা যে ওয়ার্কস ডাব্লিউ বাই এস, এটা দ্বারা ওয়ার্ক স্টেশন বোঝাচ্ছে, এফ বাই জি মানে ফিনিশ গুডস, আর বাই এম মানে র ম্যাটেরিয়ালস। তো এখন আমরা একটা কেস যদি চিন্তা করি যে আমাদের এখানে দুটা ওয়ার্ক স্টেশন আছে। এই ওয়ার্ক স্টেশনে যে কাজটা করা হয় সে কাজটা করতে 2 ঘন্টা সময় লাগে। এই ওয়ার্ক স্টেশন থেকে কাজটা করে সে দ্বিতীয় ওয়ার্ক স্টেশনে পাঠায় দেয়, আর দ্বিতীয় ওয়ার্ক স্টেশনে সে কাজটা কমপ্লিট করতে 1 ঘন্টা সময় লাগে। তো এখন প্রথম যে ওয়ার্ক স্টেশনে যে কাজ করতেছে তার কাছে র ম্যাটেরিয়াল আসতেছে সকাল 8টার সময়। তো তার 2 ঘন্টা করে সময় লাগে ওই এক একটা লট শেষ করতে। তাহলে প্রথম লট শেষ হবে 8টা থেকে 10টা, এরপরের লট 10টা থেকে 12টা, এরপরের লট 12টা থেকে 2টা। তো এখন 8টা থেকে 10টা কাজ করার পরে সে এই লটটা দিয়ে দিবে ওয়ার্ক স্টেশন 2 কে। ওয়ার্ক স্টেশন 2 কাজ শুরু করতে পারবে 10টা থেকে। ও যদি 8টা থেকে উপস্থিত থাকেও, ও কিন্তু 8টা থেকে কাজ শুরু করতে পারবে না। ওকে কাজ শুরু করতে হবে 10টা থেকে। কেন? কারণ হচ্ছে ও ওয়ার্ক স্টেশন 1 যখন দিয়ে দিচ্ছে, তার কাজটা ফরওয়ার্ড করে দিচ্ছে, তখনই সে শুধুমাত্র কাজ শুরু করতে পারবে, তার আগে কাজ করতে পারবে না। তার মানে সকালেই তার 2 ঘন্টা নষ্ট, 8 থেকে 10টা তার 2 ঘন্টা নষ্ট। এরপর আরেকটা সমস্যা আছে। সমস্যা কি দেখো, সে তার 1 ঘন্টা সময় লাগে, তার মানে 8টা থেকে 10টা, 10টা থেকে 11টা সে কাজ করবে। এরপর 11টা থেকে 12টা সে বসে আছে, কারণ 11টা থেকে 12টা তার কাজ নাই হাতে, কারণ সেকেন্ড লট আসবে আবার 12টার সময়। সে আবার 12টা থেকে একটা কাজ করবে, আবার 1 ঘন্টা বসে থাকবে, 1টা থেকে 2টা বসে থাকবে, এরপর সে 2টা থেকে 3টা পর্যন্ত কাজ করবে। তার মানে কাজের মাঝে মাঝে তার 1 ঘন্টা করে বসে থাকতে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এখানে টাইম নষ্ট হচ্ছে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের একটা সলিউশন হতে পারে এরকম একটা সলিউশন। ওকে, তোমরা কি সবাই বুঝতেছো ব্যাপারটা? জি স্যার, বুঝতেছি। ওকে, তো এখন এটার সলিউশন হতে পারে এইটা। এইখানে একটা কেস দেখো যে আমি 2টা ওয়ার্ক স্টেশন দিয়ে দিছি। এই যে ওয়ার্ক স্টেশন 1 আর ওয়ার্ক স্টেশন 3, এরা দুইজনই 8টা থেকে কাজ শুরু করে। এরা দুইজনই 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা কাজ করে। আচ্ছা, তার মানে 10টার সময় ওয়ার্ক স্টেশন 2 তে কয়টা লট যাবে বলতে পারবা? স্যার 2টা যাবে। এক্স্যাক্টলি 2টা যাবে। এর আগে কয়টা যাচ্ছিল? একটা স্যার। একটা যাচ্ছিল। এখন তো সে কি বসে থাকবে 1 ঘন্টা করে?
না স্যার, আমরা দুটো নিয়ে কাজ করবো স্যার, আর বসে দুইটা থাকবো নিয়ে না। সে কাজ করবে, আর বসে থাকতে হবে না। তো এইভাবে আমরা লাইন ব্যালেন্সিংটা করি। এবং এটা হচ্ছে তোমার একটা খুব ছোট একটা কেস। যদি এখানে ওয়ার্ক স্টেশন সাধারণত 40 থেকে 50টার মতো ওয়ার্ক স্টেশন থাকে আরএমজি সেক্টর গুলাতে, আরএমজি গার্মেন্টস গুলাতে। তো সেখানে হচ্ছে লাইন ব্যালেন্সিং করা ইট বিকামস ডিফিকাল্ট। তো এই কাজটা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অন্যতম কাজ, ওয়ার্ক স্টাডি আর লাইন ব্যালেন্সিং করা। তো এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এখন 5টা ওয়ার্কার দেওয়া আছে, ABCDE, এবং তারা আহ, প্রতি পিস তৈরি করতে তাদের কত মিনিট সময় লাগে সেটার ডাটাটা দেওয়া আছে। তো আমি যদি এখন তোমাদের বলি অবজার্ভ টাইমটা বের করো, অবজার্ভ টাইমটা হবে এই সবগুলা টাইমের এভারেজ, সেটা হবে অবজার্ভ টাইম। দেখো সূত্রটা দেওয়া আছে। আরেকটা টাইম হচ্ছে নর্মাল টাইম। নর্মাল টাইম হচ্ছে অবজার্ভ টাইম ইনটু পারফরমেন্স রেটিং, অবজার্ভ টাইম ইনটু পারফরমেন্স রেটিং। তো এই পারফরমেন্স রেটিংটা আমরা কিভাবে বের করব? এটা দুই ভাবে বের করা যায়। অবজার্ভ টাইম, তোমার পারফরমেন্স রেটিং বের করার জন্য আমার হাতে দুইটা অপশন আছে। পারফরমেন্স রেটিং বের করার জন্য আমার হাতে দুইটা অপশন আছে। অপশনগুলো হচ্ছে, আমাকে একজনকে দিয়ে কাজ করাইতে হবে প্রথমে, এবং তার রেসপেক্টে আমাকে পারফরমেন্স রেটিংটা দিতে হবে। কারণ পারফরমেন্স রেটিং একটা, এটা একটা কম, তোমার একটা কি বলবো, রিলেটিভ একটা রেটিং। তো আমার হাতে দুইটা অপশন আছে। আমি প্রথমে, আমার হাতে একটা অপশন হচ্ছে আমি সবচেয়ে কোয়ালিফাইড, সবচেয়ে ভালো যে ওয়ার্কার তাকে আমি নিয়ে আসলাম, সবচেয়ে কোয়ালিফাইড যে ওয়ার্কার আমি তাকে নিয়ে আসলাম। তাকে এনে সে স্বাভাবিকভাবে একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে? মনে করো একটা কাজ, আহ, তোমার, হ্যাঁ, সবাই কি দেখতে পারতেছো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। তো এখন একটা কাজ করতে মনে করো তোমার সময় লাগে হচ্ছে, উম সবচেয়ে যে কোয়ালিফাইড ওয়ার্কার তার কাজটা করতে লাগে 10 মিনিট। সবচেয়ে কোয়ালিফাইড যে ওয়ার্কার তার কাজটা করতে লাগে 10 মিনিট। আচ্ছা, এখন তার মানে বাকি সবাই 10 মিনিটের বেশি নিবে না কম নিবে? বেশি নিবে স্যার। 10 মিনিট বেশি নিবে স্যার। এক্স্যাক্টলি, বেশি নিবে। তো এখন তার মানে এই অবজার্ভ টাইম, এই মোস্ট কোয়ালিফাইড ওয়ার্কারের জন্য অবজার্ভ টাইম হচ্ছে 10। নর্মাল টাইমের সূত্রটা হচ্ছে বসায় দিলাম, এনটি ইকুয়ালস টু অবজার্ভ টাইম ইনটু পারফরমেন্স রেটিং। এখন আমি যদি একজন এভারেজ ওয়ার্কার আনি, ধরি এভারেজ ওয়ার্কার তার হচ্ছে 12 মিনিট সময় লাগে, তাহলে তার নর্মাল টাইমটা হচ্ছে 12 মিনিট। নর্মাল টাইমটা হচ্ছে 12 মিনিট। তাহলে পারফরমেন্স রেটিংটা কত হবে? এখানে ইকুয়েশন থেকে চলে আসতেছে 1.2। তার মানে এই 1.2, এটা কার রেটিং বলতে পারবা? স্যার কোয়ালিফাইড ওয়ার্কার। কোয়ালিফাইড ওয়ার্কারের রেটিং না, কিন্তু কোয়ালিফাইড ওয়ার্কারের স্যার রেটিং তো না এটা কিন্তু। আচ্ছা স্যার, এটা তো ইসের স্যার, যে নর্মাল ওয়ার্কার তার। মানে এভারেজ ওয়ার্কার যাকে তুমি এবার মাপতেছো, সহজ কথা। জি হ্যাঁ, সো গুড ওয়ার্কার দিয়ে তুমি যদি মাপাও তাহলে পিআর হবে গ্রেটার দেন 1। জি স্যার। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি একদম সবচেয়ে খারাপ ওয়ার্কারটাকে নিয়ে আসি, যদি সবচেয়ে খারাপ ওয়ার্কারটাকে নিয়ে আসি, আচ্ছা, এখন তার সময় লাগতেছে 10 মিনিট। আগেরটা ছিল সবচেয়ে ভালো ওয়ার্কার, এবার হচ্ছে সবচেয়ে খারাপ ওয়ার্কার। তার সময় লাগতেছে 10 মিনিট। তাহলে বাকিদের কি 10 মিনিট লাগবে, নাকি 10 মিনিটের বেশি লাগবে, না কম লাগবে? স্যার কম লাগবে স্যার। এক্স্যাক্টলি, তাহলে অবজার্ভ টাইম হচ্ছে 10 খারাপ ওয়ার্কারের জন্য। আর যে কোনো একটা ওয়ার্কার নিয়ে আসলা তার নর্মাল টাইম হচ্ছে 9, তাহলে পিআর হবে 0.9। তার মানে যদি মোস্ট কোয়ালিফাইড ওয়ার্কার দিয়ে তুমি কাজ করাও তাহলে পিআর হবে গ্রেটার দেন 1, মোস্ট ওয়ার্স্ট ওয়ার্কার দিয়ে কাজ করাও তাহলে পিআর হবে লেস দেন 1, আর তুমি যদি একজন এভারেজ ওয়ার্কার দিয়ে কাজ করাও তাহলে পিআর হবে ইকুয়ালস টু 1। তো এইভাবে তোমার পারফরমেন্স রেটিংটা প্রথমে বের করে নিতে হয়। এরপর আসবে অ্যালাউয়েন্স ফ্যাক্টর। আচ্ছা, এখানে কোনো ডাটা যদি তোমাদের পরীক্ষায় না দেওয়া থাকে সেটা তোমার অ্যাজিউম করে নিতে হবে। তোমার লজিকে যেটা মনে হয় তুমি যদি সেটাই তুমি লজিক্যালি ব্যাখ্যা করতে পারো যে হ্যাঁ, আমি এই কারণে এই সময়টাকে এরকম ধরছি, বা এই আমার কাছে মনে হচ্ছে যে এই ডাটাটা হয়তো বা একটু মিসিং থাকতে পারে,
আমি এজন্য এটাকে, আবার নাও মিসিং থাকতে পারে, আমি যেহেতু এই জিনিসটা সর্ট আউট করতে পারতেছি না, সেহেতু আমি এই জিনিসটাকে অ্যাজিউম করে এত ধরে নিছি, এবং এটা অ্যাজিউম করার পিছনে আমার লজিক হচ্ছে এইটা। সো তুমি যদি এইভাবে পরীক্ষা লেখো তাহলে তুমি নাম্বার পাবা, কারণ এই জিনিসটাকে অনেক ভাবে অ্যাপ্রোচ করা যায়। সো আমি তোমাদের কিন্তু পরীক্ষায় বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় হয়তো মনে হতে পারে যে কোনো ডাটা হয়তো মিসিং আছে, আসলে কোনো ডাটা মিসিং নাই, এই জিনিসটাকে অনেকভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। তো তোমার কাছে যদি মনে হয় কোনো ডাটা মিসিং আছে, তুমি বলে দিতে পারো যে আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা, মিসিং থাকতে পারে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি আমি যে জিনিসটা জানি, এজন্য আমি এই জিনিসটাকে এখানে একটা ভ্যালু অ্যাজিউম করে নিছি। এই ভ্যালুটা অ্যাজিউম, এক্স্যাক্টলি এই ভ্যালুটা অ্যাজিউম করার পিছনে আমার কারণগুলো হচ্ছে এই লজিক্যাল একটা কিছু কারণ দিবা, এরপর তুমি অঙ্কটা করে দিবা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এবং এই অঙ্কগুলা বেশ কনফিউজিং হয়ে যায়। এটারই আরো অনেকগুলা ভেরিয়েশন আছে, তোমাদের সবগুলা ভেরিয়েশন আমি দেখাচ্ছি না, বাট পরীক্ষায় থাকবে। সো ওখানে কিন্তু তোমাদের আসলে তোমরা কি বুঝতেছো, তোমাদের জাজমেন্ট ইউজ করে, কমন সেন্স ইউজ করে তোমাদের কোশ্চেনটা অ্যান্সার করা লাগবে। তো সবগুলা ভেরিয়েশন কিন্তু তোমার দেখানো সম্ভব না, কারণ এটা আসলে অনেকটা কমন সেন্সের উপর নির্ভর করে। এজন্য পরীক্ষায় তোমাদের মানে তোমাদের কমন সেন্সে যেটা মাথায় আসতেছে সেটা লজিক্যালি ডিসক্রাইব করবা, করলে তোমরা নাম্বার পাবা। কারণ একদম যে এক্সাক্ট রাইট অ্যান্সার হইতে হবে ব্যাপারটা তা না। অপারেশনস ম্যানেজমেন্ট ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। তুমি যদি লজিক্যালি তোমার ব্যাপারটা ডিসক্রাইব করতে পারো, তুমি কেন এই অঙ্কটা এভাবে করতেছো ওটা ডিসক্রাইব করতে পারো, তাহলে তুমি নাম্বার পাবা। এখানে কোনোটা সঠিক না, কোনোটা ভুল না। ঠিক আছে। ওকে, সো এখন এর পরের যে প্যারামিটারটা আছে এটা হচ্ছে অ্যালাউয়েন্স ফ্যাক্টর। এটা কেন লাগে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বের করার জন্য লাগে। তো আমরা অবজার্ভ টাইম দেখলাম, নর্মাল টাইম দেখলাম, এবার স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইমের সূত্রটা হচ্ছে নর্মাল টাইম প্লাস নর্মাল টাইম ইনটু এ। ঠিক আছে, এ। আচ্ছা এটা কি, এটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এনটি যদি আমরা নিই, এনটি ইকুয়ালস টু, তাহলে এনটি যদি কমন নিই, এনটি ইনটু ওয়ান প্লাস এ। এই এটাকে বলা হয় অ্যালাউয়েন্স, আর এফটা হচ্ছে অ্যালাউয়েন্স ফ্যাক্টর। এই যে এখানে দেখো এনটি কমন নেওয়ার পর ওয়ান প্লাস এ আসলো, এই ওয়ান প্লাস এ কে বলা হয় অ্যালাউয়েন্স ফ্যাক্টর। অ্যালাউয়েন্স ফ্যাক্টর ইকুয়ালস টু ওয়ান প্লাস এ। তো এ অ্যালাউয়েন্সটা আমরা সাধারণত দিয়ে দিই। আজকের জন্য যদি আমি অ্যালাউয়েন্স 0.2 ধরি, কোশ্চেনে ঠিক মতো দেখবে অ্যালাউয়েন্স কত দেওয়া আছে, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এস টি ইকুয়ালস টু এন টি ইন্টু ওয়ান প্লাস 0.2। ওকে, সো আমরা এখন এভাবে স্ট্যান্ডার্ড টাইমের ভ্যালুটা আমরা বের করতে পারি যে আসলে স্ট্যান্ডার্ড টাইমটা কত হবে। সো তোমাদের এখানে কি বেশ কিছু ডাটা দেওয়া থাকবে, বেশ কিছু ডাটা দেওয়া থাকবে না, একটার সাথে আরেকটা রিলেট করে তোমাদের বের করা লাগবে, অনেক সময় অ্যাজিউম করা লাগবে। সবকিছু যদি লজিক্যাল হয় তাহলে তোমরা নাম্বার পাবা। দেখো একটু আগে বলতেছিলাম যে এই ক্যালকুলেশন গুলা ইট গেটস কনফিউজিং, কারণ এই আগের যে এক্সাম্পল ছিল এখানে ছিল ওয়ার্কার 5 জন, আর তার একটা পিস তৈরি করতে কত মিনিট লাগে এই ডাটাটা দেওয়া ছিল। বাট এই জিনিসটা একটু অন্যভাবে আসতে পারে। অন্যভাবে আসতে পারে যে এখানে দেখো ওয়ার্কার দেওয়া আছে একই, বাট এখানে 1 ঘন্টায় সে কতগুলা পিস তৈরি করে সেই ডাটাটা দেওয়া আছে। আগে ছিল একটা পিস তৈরি করতে কত মিনিট লাগে, আর এটা হচ্ছে 1 ঘন্টায় সে কতগুলা পিস তৈরি করতে পারে। 1 ঘন্টায় সে কতগুলা পিস তৈরি করতে পারে। এক্ষেত্রে তোমার ইকুয়েশনটা কি হবে দেখো, অবজার্ভ টাইমটা তুমি কিভাবে বের করবা। অবজার্ভ টাইমটা তুমি কিভাবে বের করবা? আচ্ছা এখন চিন্তা করে দেখো 4 5 6 7 8 এটার এভারেজ কত হবে বলো তো। এখান থেকে দেখে বলো 4 5 6 7 8 এটার এভারেজ কত হবে। স্যার 6 হবে। এক্স্যাক্টলি 6। তাহলে অবজার্ভ টাইম হবে ইকুয়ালস টু 1 বাই এভারেজ, যে ভ্যালুটা সেটা। এর আগে ছিল শুধু এভারেজ করে যেটা পাইছো সেটাই তোমার অবজার্ভ টাইম ছিল। এবার কিন্তু অবজার্ভ টাইম হবে 1/এভারেজ, 1/এভারেজ। নর্মাল টাইম হবে ওই একই সূত্র, অবজার্ভ টাইম ইন্টু পারফরমেন্স রেটিং, বাট স্ট্যান্ডার্ড টাইমের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। নর্মাল টাইম আগে ছিল নর্মাল টাইম ইন্টু ওয়ান প্লাস এ, আর এবার হয়ে যাবে নর্মাল টাইম ইন্টু 1/1 - এ, যখন তোমার পিসেস পার আওয়ারে থাকবে। তো এই জিনিসগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, সো এখন এই জিনিসটাকে তুমি একটু অন্যভাবে অ্যাপ্রোচ করতে পারো। অন্যভাবে অ্যাপ্রোচ করতে পারো কিভাবে, যে তোমার আহ, এই যে 5টা ওয়ার্কার ছিল,
তোমার ডাটা দেওয়া ছিল যে আহ, আবার ফার্স্টের ডাটাটা যে একটা পিস তৈরি করতে তার কত মিনিট সময় লাগে, ফার্স্টের ডাটাটা, এটা সেকেন্ড ডাটা না কিন্তু। তো এখন তোমার কাছে এই এতটুকু ডাটা আছে, তুমি কি এখান থেকে বের করতে পারো না 1 আওয়ারে সে কয়টা পিস তৈরি করতে পারে? জি স্যার। রাইট। সো তোমরা যদি বের করো, তাহলে যেমন আমি যদি বলি যে সে 8 মিনিটে একটা পিস তৈরি করে, এখানে 8 মিনিটে সে একটা পিস তৈরি করে, তাহলে 1 ঘন্টায় সে মোটামুটি 7.5টার মতো পিস তৈরি করতে পারে। এরকম করে এই এই জিনিসগুলো বের করা হয়েছে। তো এখন 7.5 বলে তো আসলে কিছু নাই, তার মানে তোমার এই ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিতে হবে। ফ্র্যাকশনটা তুমি যদি বাদ দাও, তাহলে আসবে 7, 6, 6, 5, 5। কিন্তু এই যে ফ্র্যাকশন বাদ দিচ্ছ, এই বাদ দেওয়ার কারণে কিছু ইরর চলে আসে। সো এই ইররটাকে নালিফাই করার জন্য তোমার এই স্ট্যান্ডার্ড টাইমের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে 1/1 - হয়ে যায়। এটা একটা এম্পায়ারিক্যাল ফর্মুলা। সো তোমাদের পরীক্ষা যদি আসে যে স্ট্যান্ডার্ড টাইমের ইকুয়েশন কেন চেঞ্জ হয়ে যায়, এটা হবে রিজন। সো এটা হলো তোমাদের এরকম এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ডেসক্রাইব করা লাগবে যে কেন চেঞ্জ হয়েছে। ওকে, সো এখন পরেরটা দেখি যে আমাদের এখন যদি আমরা কম্প্যারিজন করি যে অবজার্ভ টাইম, নর্মাল টাইম আর স্ট্যান্ডার্ড টাইম, এই তিনটার মধ্যে আমরা আসলে রিলেশনটা কিরকম। সো স্ট্যান্ডার্ড টাইম ইজ অলওয়েজ গ্রেটার দেন নর্মাল টাইম। স্ট্যান্ডার্ড টাইম ইজ অলওয়েজ গ্রেটার দেন নর্মাল টাইম। কেন? বিকজ আমরা নর্মাল টাইমের সাথে অ্যালাউয়েন্স অ্যাড করে স্ট্যান্ডার্ড টাইমটা পাই। ঠিক আছে, সো এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে কেন এটা স্ট্যান্ডার্ড টাইমটা বড়। আচ্ছা, তো এখন আমরা যদি বলি নর্মাল টাইমের সাথে অবজার্ভ টাইম এটা সম্পর্ক কিরকম, নর্মাল টাইমের সাথে অবজার্ভ টাইম এটা সম্পর্ক কিরকম, এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। তিনটা কেস হতে পারে। যদি তুমি এভারেজ ওয়ার্কার দিয়ে কাজ করাও, তাহলে অবজার্ভ টাইম ইকুয়ালস টু নর্মাল টাইম হবে। যদি ব্যাড ওয়ার্কার দিয়ে কাজ করাও, তাহলে অবজার্ভ টাইম গ্রেটার দেন নর্মাল টাইম হবে। আর যদি তোমার গুড ওয়ার্কার দিয়ে কাজ করাও, তাহলে অবজার্ভ টাইম ইজ লেস দেন নর্মাল টাইম হবে। ঠিক আছে। তো এখন এটা তুমি যদি এখানে বসায় দাও এই এই জিনিসটার মধ্যে, যে গুড ওয়ার্কারের জন্য অবজার্ভ টাইম ইজ লেস দেন নর্মাল টাইম ইজ লেস দেন স্ট্যান্ডার্ড টাইম, ব্যাড ওয়ার্কারের জন্য অবজার্ভ টাইম ইজ গ্রেটার দেন নর্মাল টাইম ইজ লেস দেন স্ট্যান্ডার্ড টাইম। আর এভারেজ ওয়ার্কারের জন্য হয়ে যাবে অবজার্ভ টাইম তোমার এটা ইকুয়ালস টু হবে, ইকুয়ালস টু তোমার নর্মাল টাইম ইজ লেস দেন স্ট্যান্ডার্ড টাইম। তো এই তিনটা কেস হইতে পারে। তো তোমাদের কম্পারিজন যদি আসে, তাহলে তোমাদের এটা ব্যাখ্যা করা লাগবে এইভাবে। আচ্ছা, এখন আমরা নর্মাল টাইমের সাথে স্ট্যান্ডার্ড টাইমের সম্পর্ক দেখলাম, অবজার্ভ টাইমের সাথে নর্মাল টাইমের সম্পর্ক দেখলাম। একটা এখনো বাকি আছে, সেটা হলো অবজার্ভ টাইমের সাথে স্ট্যান্ডার্ড টাইমের সম্পর্ক কি। অবজার্ভ টাইমের সাথে স্ট্যান্ডার্ড টাইমের সম্পর্ক কি? তো এখন অবজার্ভ টাইমের সাথে স্ট্যান্ডার্ড টাইমের সম্পর্ক দেখো, অবজার্ভ টাইম এখানে ছোট হইতে পারে। ঠিক আছে, অবজার্ভ টাইম আবার স্ট্যান্ডার্ড টাইম থেকে বড় হইতে পারে। এখানে তুমি ডাইরেক্টলি বলতে পারবা না যে আসলে অবজার্ভ টাইম স্ট্যান্ডার্ড টাইম থেকে বড় হবে না ছোট হবে, বাট কি কি হইতে পারে সেটা বলতে পারো। ছোট হইতে পারে, বড় হইতে পারে, সমানও হইতে পারে। অবজার্ভ টাইমটা স্ট্যান্ডার্ড টাইমের ছোট হইতে পারে, বড় হইতে পারে, সমানও হইতে পারে। এটার একটা এক্সাম্পল আমি দেখানোর জন্য এই যে নিচে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো, অবজার্ভ টাইমটা তোমার স্ট্যান্ডার্ড টাইম থেকে বড়, সেকেন্ডটাতে অবজার্ভ টাইমটা স্ট্যান্ডার্ড টাইম থেকে ছোট, লাস্টেরটাতে অবজার্ভ টাইম আর স্ট্যান্ডার্ড টাইম সমান। তার মানে তিনটা কেসই হইতে পারে, তুমি আগে থেকে বলতে পারবা না, বিকজ ইট ডিপেন্ডস অন পিআর এন্ড এএফ। তোমার যে পারফরমেন্স রেটিং আর অ্যালাউন্স ফ্যাক্টর যেগুলো দিছিল, সেটার উপর বেস করে এই তিনটা কেস দেখা যায়। ঠিক আছে, সো তোমাদের এই যদি বলি যেমন অবজার্ভ টাইম আর এখান থেকে আমরা ডাইরেক্ট রিলেশন দেখতে পারতেছি নর্মাল টাইম স্ট্যান্ডার্ড টাইম আর অবজার্ভ টাইম আর নর্মাল টাইম আর অবজার্ভ টাইম, এই দুইটা জিনিসের। আবার বলতেছি, এখান থেকে আমরা ডাইরেক্ট রিলেশন দেখতে পারতেছি নর্মাল টাইম স্ট্যান্ডার্ড টাইম আর অবজার্ভ টাইম আর নর্মাল টাইম, এই দুইটা জিনিসের। বাট তুমি যদি আমি বলি অবজার্ভ টাইম আর স্ট্যান্ডার্ড টাইম এই দুইটার মধ্যে রিলেশনটা কি, এটা তোমার ওইভাবে ব্যাখ্যা করা লাগবে এরকম এক্সাম্পল দিয়ে। ওকে, সো আমাদের ওয়ার্ক মেজারমেন্ট টপিকটা মোটামুটি তোমাদেরকে বেসিক গুলা কভার করা হয়েছে। এরপরে আমরা যেটাতে যাব, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি কন্ট্রোল যেটাকে বলা হয়। তো ইনভেন্টরি কন্ট্রোলের জন্য আমরা একটু আমার স্লাইডে ফিরে যাই।
একটা মিনিট। ওকে, তো সবাই কি ইনভেন্টরি কন্ট্রোল জিনিসটা বুঝো? ইনভেন্টরি জিনিসটা কি তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বুঝিয়েছিলাম। রেসপন্ড করো। ইয়েস স্যার। আচ্ছা, ইনভেন্টরি ধারণাটা একটু বলো, তোমরা কতটুকু জানো? স্যার কতটুকু স্টকে আছে এরকম কিছু, আমাদের রাইট, কতটুকু কতটুকু। স্টকে আছে, কতটুকু স্টকে রাখা লাগবে, প্রেডিকশন, এরকম করে ইনভেন্টরি ম্যানেজ করা। রাইট, রাইট। ওকে, সো এখন আমরা ইনভেন্টরি কন্ট্রোলটা একটু ডিটেলসে পড়বো। এটার জন্য আমাদের একটা স্লাইড দেখা লাগবে। আমাদের ওয়ার্ক মেজারমেন্টের যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা একটু দেখে আসি। আমাদের এখানে অবজার্ভ টাইম ছিল, নর্মাল টাইম ছিল, স্ট্যান্ডার্ড টাইম। তোমার যদি জব দিয়ে করো তাহলে 1+a, যদি ডে দিয়ে করো ফর টাইম ওয়ার্ক 1/1 - a। এই জিনিসগুলো তোমাদেরকে দেখায় আসা হয়েছে। এই ওয়ার্ক মেজারমেন্টের স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, বাট নোটটা তোমাদেরকে দেওয়া হবে না আর কি। নোটটা তোমরা লিখে নিও, এরপরে আরো কিছু নোট আছে, ওটাও একটু লিখে নেওয়ার ট্রাই করো। ওকে, তো ইনভেন্টরি, ইনভেন্টরি সাইটটা কি তোমরা সবাই দেখতে পারতেছো? ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি কন্ট্রোল। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো ইনভেন্টরি, ইনভেন্টরি মানে হচ্ছে স্টক অর স্টোর অফ গুডস। যেটা বলতেছিল তোমাদের একজন রোল 3 মনে হয় বললা, যে তোমার ইনভেন্টরি হচ্ছে তোমার স্টক অফ গুডস, যে আমরা গুডস গুলা জমায় রাখি। তো ইনভেন্টরি এটা তিন ধরনের হইতে পারে, সবসময় মনে রাখবা। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হইতে পারে যে আসলে ইনভেন্টরি কয় ধরনের হইতে পারে। ইনভেন্টরি তিন ধরনের হইতে পারে: র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস আর ফিনিশ গুডস। র মেটেরিয়াল মানে হচ্ছে যে তুমি তোমার প্রোডাকশনের জন্য যে র মেটেরিয়ালটা নিয়ে আসছো সেটা একটা জায়গায় জমায় রাখছো, সেটা হবে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। ওয়ার্ক ইন প্রসেস জিনিসটা কি? যে এখন মনে করো তোমার 5টার সময় সকাল, মানে তোমার এরকম দুইটা ওয়ার্ক স্টেশন আছে। দুইটা ওয়ার্ক স্টেশনের একটা এক্সাম্পল কিছুক্ষণ আগে দেখে আসছিলাম, তোমাদের মনে আছে? প্রথম ওয়ার্ক স্টেশনে 2 ঘন্টা সময় লাগে, দ্বিতীয় ওয়ার্ক স্টেশনে 1 ঘন্টা সময় লাগে। জি স্যার। রাইট। সো এখন এই কেসেই একটা জিনিস চিন্তা করো যে ফার্স্ট ওয়ার্ক স্টেশনে তোমাদের কাজ, সবাই 5টা পর্যন্ত কাজ করে, 8টা থেকে 5টা কাজ করে। ফার্স্ট ওয়ার্ক স্টেশনে 4টা 55-তে যে কাজটা শেষ হবে সেটা সে 4টা 55-তে সেকেন্ড ওয়ার্ক স্টেশনে দিয়ে দিবে। কিন্তু সেকেন্ড ওয়ার্ক স্টেশন কি কাজটা ওই দিন শেষ করতে পারবে? না স্যার। পারবে না, কারণ 5টা পর্যন্ত অফিস টাইম। অতএব সবাই চলে যাবে, কিন্তু সবাই চলে যাবে। তো এখন সবাই যদি চলে যায় সেক্ষেত্রে তোমার আহ সবাই যদি চলে যায় সেক্ষেত্রে তোমার আহ, এই কাজটা কিন্তু ওই তোমার হোল্ডে থাকবে। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। ওয়ার্ক ইন প্রসেস মানে এই কাজটা এখনো প্রসেসের মধ্যে আছে। আচ্ছা, তো এখন ওয়ার্ক ইন প্রসেস না করলে কি সমস্যা? ওয়ার্ক ইন প্রসেস না করলে সমস্যা আছে। সমস্যাটা এরকম যে মনে করো তোমার তোমার যদি একটা প্রতিটা ওয়ার্ক স্টেশনে 5 মিনিট করে সময় লাগে, 5 মিনিট করে সময় লাগে, তাহলে তোমার লাস্ট যে ওয়ার্ক স্টেশন আছে তার শেষ করতে 5 মিনিট সময় লাগবে। তার মানে 4টা 55-তে লাস্ট ওয়ার্ক স্টেশনে তোমার কাজটা হ্যান্ড ওভার করা লাগবে। লাস্ট যে ওয়ার্ক স্টেশন আছে সেখানে 4টা 55-তে তোমার হ্যান্ড ওভার করা লাগবে। তো এই 4টা 55-তে হ্যান্ড ওভার করার কারণে এর আগের যে ওয়ার্ক স্টেশন 1, ও 5 মিনিট কিন্তু বসে থাকবে, ও কোনো কাজ করতে পারবে না।
এরকম যদি আরো মাল্টিপল ওয়ার্ক সেশন থাকে 5 মিনিট 5 মিনিট করে বাড়তে থাকবে। তুমি যত আপস্ট্রিমে যাবা তোমার ওয়ার্ক সেশন তত বাড়তে থাকবে। তো এই জন্য ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিটা ইম্পর্টেন্ট। তো ইনভেন্টরি ফাংশন গুলা কি কি? টু মিট অ্যান্টিসিপেটেড ডিমান্ড, ডিমান্ড গুলাকে মিট করা। টু স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্টস, অ্যান্টিসিপেটেড যে ডিমান্ডটা তুমি অ্যান্টিসিপেট করে রাখছো যে হ্যাঁ নেক্সট কোয়ার্টারে আমার এরকম 100টা প্রোডাক্ট তৈরি করতে হবে, এটা হলো আমার অ্যান্টিসিপেট করা ডিমান্ড। এই ডিমান্ডটাকে মিট করার জন্য ইনভেন্টরিকে লাগে। 2 নাম্বার হলো টু স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্টস, সিজনাল। সিজনাল কিছু ডিমান্ড পিক আসতে পারে, যেমন ঈদে কিছু জিনিস বেশি বিক্রি হয় বা গরমকালে এসি বেশি বিক্রি হয়। তো সেই সিজনাল যে ডিমান্ড গুলা সেগুলাকে তোমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট গুলোকে স্মুথ করার জন্য ইনভেন্টরি ইউজ করা হয়। টু প্রোটেক্ট অ্যাগেন্স্ট স্টক আউট, স্টক আউট যাতে না হয়। স্টক আউট মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট তোমার বাজার থেকে নাই হয়ে গেছে, মানে তুমি প্রোডাকশন তুমি যথেষ্ট পরিমাণে করো নাই, তুমি ভাবছো যে 100টা প্রোডাক্ট বিক্রি হবে, আসলে ডিমান্ড ছিল 200টার জন্য। তো 100টা প্রোডাক্ট বিক্রি হওয়ার পর এখন বাজার কাস্টমার প্রোডাক্ট চাচ্ছে কিন্তু তোমার হাতে প্রোডাক্ট নাই, কারণ তুমি প্রোডাক্ট তৈরি করে রাখো নাই। 4 নাম্বারটা হচ্ছে টেক অ্যাডভান্টেজেস অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট। তুমি যখন একটা জিনিস 10টা কিনবা, যে দামে কিনতে পারবা, তুমি যখন ওই জিনিসটা 1 লাখ পিস কিনবা তখন পার ইউনিট কস্ট কমে যাবে, তার মানে কোয়ান্টিটি ডিসকাউন্ট পাওয়া যাবে। লাস্টটা হলো টু পারমিট অপারেশনস অ্যাবাউট ওয়ার্ক ইন প্রসেস। অপারেশনস এর জন্য কিছু ওয়ার্ক ইন প্রসেস, এটা অপারেশন তোমার লাগে। তো পারমিট অপারেশনস অ্যাবাউট ওয়ার্ক ইন প্রসেস। ওকে, সো এরপর হলো ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু কস্ট আছে। ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু কস্ট আছে, এই কস্টগুলো বোঝা লাগবে। হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, শর্টেজ কস্ট। শর্টেজ কস্ট ইজ আ টাইপ অফ অপরচুনিটি কস্ট, যে একটা জিনিস তুমি বিক্রি করতে পারলা না, এখন এটা বিক্রি না করতে পারার কারণে তোমার যে লসটা হইলো, যে এই টাকাটা তুমি আয় করতে পারতা কিন্তু এখন আর আয় করতে পারতেছো না, এটা হবে লস। ওকে, সো এখন মনে করো হোল্ডিং কস্ট জিনিসটা কি। হোল্ডিং কস্টটা হচ্ছে তোমার একটা প্রোডাক্ট ধরে রাখার জন্য যা যা কস্ট লাগে। তো এটা তোমার শেলফ লাইফ যতদিন থাকতেছে ততদিন তুমি যে প্রোডাক্টটা ধরে রাখতেছো সেটার জন্য যা যা খরচ লাগে। তো এটার মধ্যে কি কি থাকতে পারে? ওয়্যার হাউসের তোমার রেন্ট থাকতে পারে। এরপর হচ্ছে এই ইনভেন্টরির জন্য একজন ম্যানেজার থাকবে, ম্যানেজেরিয়াল কস্ট থাকবে। এরপর হচ্ছে এই জিনিসগুলোকে মাঝে মধ্যে সরাইতে হবে, তার মানে লেবার কস্ট আসবে। এরপর হচ্ছে তোমার ওয়্যার হাউসে তোমার যেহেতু প্রোডাক্ট গুলো রাখতেছো, লাইট লাগবে, ফ্যান লাগবে, ইউটিলিটি কস্ট আছে। তো এই জিনিসগুলো সব হোল্ডিং কস্টের মধ্যে পড়ে। অর্ডারিং কস্ট জিনিসটা কি? র ম্যাটেরিয়াল অর্ডার করার কস্ট। হ্যাঁ, যেমন র ম্যাটেরিয়াল অর্ডার অর্ডার করার কস্ট, এটার মধ্যে কি কি আছে? ট্রান্সপোর্টেশন কস্ট, লজিস্টিক কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, এইগুলো অর্ডারিং কস্টের মধ্যে আছে। তার মানে তুমি অর্ডার দেওয়া থেকে তোমার কাছে আসা পর্যন্ত, যা যা কস্ট আছে সেটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট হতে পারে, লজিস্টিক কস্ট হতে পারে, আবার রাস্তায় যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য তুমি ইন্স্যুরেন্স একটা করে রাখছো, সেটা হলো ইন্স্যুরেন্স কস্ট। এগুলো সব হচ্ছে অর্ডারিং কস্ট। শর্টেজ কস্ট হলে ইজ এ টাইপ অফ অপরচুনিটি কস্ট, যে এই কস্টটা তুমি প্রোডাক্টটা বিক্রি করতে পারলা না, এই জন্য শর্টেজ হয়েছিল, এই জন্য তোমার এই অপরচুনিটি নষ্ট হচ্ছে, এই জন্য এটা শর্টেজ কস্ট। আচ্ছা, তুমি যদি শর্টেজ কস্ট হও তাহলে তোমার পেনাল্টিও দিতে হইতে পারে অনেক সময়। যেমন মনে করো যে তুমি বলছো যে একজনের কাছে তুমি সে অর্ডার চাইছে হলো 1 লাখ পিস নেক্সট মাসের 20 তারিখের মধ্যে। তো এখন তুমি নেক্সট মাসের 20 তারিখের মধ্যে তুমি ওই পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারো নাই, কেন? কারণ তোমার ওই র ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার বায়ারকে বলে রাখছো যে তুমি 20 তারিখের মধ্যে এত সংখ্যক প্রোডাক্ট তুমি তাকে দিবা। তাহলে তুমি যে শর্টেজ হয়েছে এটার জন্য তোমাকে পেনাল্টি দিতে হতে পারে, তোমার রেপুটেশন নষ্ট হবে, গুডউইল নষ্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন। আচ্ছা, তোমার কি ইনভেন্টরি কস্টের এই 3টা এলিমেন্ট বুঝতে পারছো? হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, শর্টেজ কস্ট। জি স্যার। আচ্ছা, এটার তোমাদের ব্যাখ্যা পরীক্ষায় আসতে পারে। ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন তোমাদের নেক্সট উইকে একটা পরীক্ষা নেওয়া হবে। নেক্সট উইকে তোমাদের তোমাদের সাথে ক্লাস হচ্ছে বুধবারে, তাহলে বুধবার 10টার দিকে একটা পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস হচ্ছে তোমাদের ফোরকাস্টিং আর এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই 2টা টপিক একটু লিখে নাও। ফোরকাস্টিং আর ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমি তোমাদের বেশ কয়েকটা পরীক্ষা নিব, ম্যাক্সিমাম মনে হয় আমি নিব। মাইনুল বারি স্যার আর হচ্ছে প্রিয়াঙ্কা ম্যাডাম ওনারা একটু কম নিবে, আমি তোমাদের বেশি পরীক্ষা নিব। আর আমার পার্টে তাহলে তোমাদের বেশি মার্ক থাকবে। সো তোমাদের ইভ্যালুয়েশনটা আসলে আমার পার্টে বেশি হবে। টার্ম ফাইনালের জন্য সেম।
তো আমার পার্টটা আসলে কম্পারেটিভলি তোমরা ম্যাথমেটিক্যাল পার্ট আছে এবং ভুল হওয়ার চান্স বেশি। তো একটু সাবধানে তোমাদের পড়াশোনা করতে হবে আমার পার্টে। ওকে, সো ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশনটা হচ্ছে সব ধরনের প্রোডাক্ট সেম না। কিছু প্রোডাক্ট আছে এক্সপেন্সিভ, কিছু প্রোডাক্ট আছে কম এক্সপেন্সিভ। তো এটাকে তুমি তিনটা ক্লাসে ডিভাইড করে নিবা। তোমার যদি স্যামসাং এর টিভি তুমি যদি তৈরি করো, তাহলে স্যামসাং এর টিভির যে প্যানেল গুলা আছে সেই প্যানেলের গ্লাস গুলা বা এলইডি গুলা, দিজ আর ভেরি এক্সপেন্সিভ। তো এইগুলাকে আমরা বলতেছি ক্লাস এ। ক্লাস এ ম্যাটেরিয়াল মানে হচ্ছে 10 to 15% অফ দ্য ম্যাটেরিয়াল দ্যাট কন্ট্রিবিউটস টু 60 to 70% ভ্যালু। তার মানে তোমার যা যা র মেটেরিয়াল আছে তার মধ্যে সবচেয়ে দামি যে র মেটেরিয়াল গুলো আছে সেগুলো হবে ক্লাস এ। কারণ এটার পরিমাণটা কম হবে, বাট এটার টাকার পরিমাণ অনেক বেশি। এটা নষ্ট হলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, এগুলাকে ক্লাস এ ম্যাটেরিয়াল বলে। একইভাবে ক্লাস বি আর ক্লাস সি আছে। ক্লাস বি হচ্ছে 20 থেকে 30% কন্ট্রিবিউটস টু 20 থেকে 30% ভ্যালু। ক্লাস সি হচ্ছে 60 to 70% কন্ট্রিবিউটস টু 5 to 10% ভ্যালু। তো এরকম তিনটা ক্লাসে ডিভাইড করা যায়। তিনটা ক্লাসকে তোমার ডিফারেন্ট ভাবে তোমার হ্যান্ডেল করা লাগবে। ক্লাস এ যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে তোমার খুব সাবধানে যত্ন করে রাখা লাগবে, কারণ এটা নষ্ট হয়ে গেলে তোমার হিউজ তোমার ক্ষতি হবে। ক্লাস বি যে ম্যাটেরিয়ালটা আছে এটা তুমি তার চেয়ে কম সিকিউর ওয়েতে রাখতে পারো। আর ক্লাস সি যে ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে বাল্ক ম্যাটেরিয়াল, যেমন তোমার তোমার র ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেমন বালু। বালু এরপর হচ্ছে এই টাইপের যে বাল্ক ম্যাটেরিয়াল গুলো আছে যেটা আসলে ভ্যালু কম। পাথর, বালু, পাথর, এগুলো হলো ক্লাস সি ম্যাটেরিয়াল। তো ক্লাস সি ম্যাটেরিয়াল তোমার সাধারণত নষ্ট হয় না, নষ্ট হলে তোমার ক্ষতি কম। 5 to মাত্র 10% ভ্যালু। আর ক্লাস এ ম্যাটেরিয়াল গুলো তোমাকে সিকিউর ওয়েতে রাখা লাগবে। এখানে একটা জিনিস বোঝা লাগবে, তিনটা ক্লাস কেন করা লাগলো। তুমি যে জিনিসটাকে যত বেশি সিকিউর ভাবে রাখতে চাও সেটার পিছনে তোমার তত বেশি টাকা খরচ করা লাগবে, তার মানে তোমার হোল্ডিং কস্টটা বেড়ে যাবে। সো ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন করে সবগুলাকে তুমি যদি সমানভাবে ট্রিট করো তাহলে হচ্ছে তোমার হোল্ডিং কস্ট অনেক বেড়ে যাবে। এই জন্য তিনটা ক্লাসে ডিভাইড করে ভ্যালুর উপর বেস করে তুমি হোল্ডিং কস্টটা ঠিক করতে পারো। ওকে, সো এর পরেরটা হচ্ছে তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা অর্ডারিং সাইকেল দেখানো হয়েছে। খেয়াল করে দেখবা যে তোমার এখানে কোয়ান্টিটি ভার্সেস টাইম, এই দুইটা জিনিস দেখানো হয়েছে, কোয়ান্টিটি ভার্সেস টাইম। তো এখানে তোমার এই যে কমলা যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে ইউসেজ সাইকেলটা বোঝাচ্ছে। খেয়াল করে দেখো এই কোয়ান্টিটি এটা যদি 10 হয়, এই কোয়ান্টিটিটা যদি 10 হয়, এখানে এই পয়েন্টটা যদি 10 হয়, তাহলে তোমার হাতে মাসের শুরুতে 10টা কোয়ান্টিটি আছে, মানে 10টা ইউনিট আছে, 10টা টিভি আছে। এবার এই 10টা টিভি মাস যত বাড়তে থাকবে এই 10টা টিভি বিক্রি হতে থাকবে। তার মানে এই দেখো কোয়ান্টিটি কমতেছে, এই কমলা লাইন দিয়ে বোঝাচ্ছে কোয়ান্টিটি কমতেছে। তো এখন একটা নির্দিষ্ট সংখ্যায় যখন পৌঁছে যাবে তখনই তোমার অর্ডারটা দিয়ে দিতে হবে। এই পয়েন্টটাকে বলা হয় আরওপি, রিঅর্ডারিং পয়েন্ট। রিঅর্ডারিং পয়েন্টটা হচ্ছে সে তোমার 10টার মধ্যে সাধারণত বিভিন্ন কোম্পানি ধরে রাখে যে যে আমার 70% প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় তখন আমি অর্ডার দিব। তাহলে আমার এখানে 70%এর জন্য তোমার 60টা যদি শেষ হয়ে যায়, তার মানে ইনভেন্টরিতে যখন তিনটা থাকবে, হ্যাঁ ইনভেন্টরিতে যখন তিনটা থাকবে তখন আমি আবার রিঅর্ডার করব, এটাকে বলতেছি রিঅর্ডার পয়েন্ট। এখন রিঅর্ডার পয়েন্টটা কেন দরকার? একটা কোয়ান্টিটি তোমার যখন 10 থেকে 0-তে নেমে আসে, মানে তোমার ইনভেন্টরিতে কোনো কিছু নাই, এই পয়েন্টটা হচ্ছে 0, তখন কি সাথে সাথে তোমার ওই প্রোডাক্টটা চলে আসবে? তুমি অর্ডার দিলে কি সাথে সাথে প্রোডাক্টটা ওই দিনই চলে আসবে? তোমাদের কাছে কি মনে হয়? না স্যার। কেন আসবে না? বলতে পারবা কেন আসবে না? স্যার প্রোডাক্ট র আসতেও পারে নাও ম্যাটেরিয়াল আসতে পারে, এটা স্যার যদি শিওর না। ম্যানুফ্যাকচার করি তাহলে তো আমার যার কাছ থেকে আচ্ছা, নেবো তার কাছে যদি থাকে তাহলে হুম, প্র্যাকটিক্যাল কেসে কখনোই আসবে না। শিপিং ডিলে প্র্যাকটিক্যাল, আছে না স্যার? এক্স্যাক্টলি, শিপিং ডিলে। এটাকে আমরা তোমার অপারেশনস ম্যানেজমেন্টের ভাষায় লিড টাইম বলি। এলটি, এলটি হচ্ছে লিড টাইম। লিড টাইমটা হচ্ছে তুমি অর্ডার দিলে তুমি কখনোই সাথে সাথে তুমি পাবা না। ইন্ডাস্ট্রিতে বা তুমি যে কোনো অর্ডারের কথাই বলো, তুমি যদি প্র্যাকটিক্যাল কেসে চিন্তা করো তুমি সাথে সাথে কখনোই পাবা না। মিনিমাম 5 মিনিট হলেও একটা ডিলে থাকবে, মিনিমাম। 5 মিনিটের বেশি তো অবশ্যই হবে, আমি বলতেছি মিনিমাম 5 মিনিট হলেও ডিলে থাকবে। অনলাইন পেমেন্ট করতে গেলেও তোমার 5 মিনিট থেকে 10 মিনিটের একটা ডিলে থাকে।
তো এই ডিলেটাকে বলা হয় লিড টাইম। তো এই যে দেখো রিঅর্ডারিং পয়েন্ট থেকে আবার যখন আমার ফুলফিল হয়ে গেল, আবার 10টা কোয়ান্টিটি চলে আসলো ইনভেন্টরিতে, এই টাইমটাকে বলা হয় লিড টাইম। তো এই লিড টাইমটাকে সেভ করার জন্য, লিড টাইমটাকে তোমার নালিফাই করার জন্য আমাদের রিঅর্ডার পয়েন্ট সেট করা লাগে, যে আমি আগে আগেই অর্ডারটা দিয়ে দিব। তো এখন প্রশ্ন উঠতে পারে রিঅর্ডার পয়েন্ট আর লিড টাইম এই দুইটার মধ্যে কোনটা বেশি সিগনিফিক্যান্ট? বলতে পারবা এই দুইটার মধ্যে কোনটা বেশি সিগনিফিক্যান্ট? রিঅর্ডারিং এক্স্যাক্টলি, কেন বলতে পারবা? শর্টেজ কস্ট বা ওইটা তো হইতে পারে, তখন তো আমি অপরচুনিটি হারাইতে পারি। তো এর চাইতে তো আগের থেকে অর্ডার দিলে এটা তো লস হবে না আলটিমেটলি, আমার কাছে ইনভেন্টরি হিসেবে থেকেই যাবে। গুড, কাছাকাছি। আ- আমাদের কাছে বা কাস্টমার কাছে বা বিজনেসের কাছে কনজাম্পশন ইজ মোর ইম্পর্টেন্ট, এই জন্য রিঅর্ডার পয়েন্টটা মোর ইম্পর্টেন্ট। লিড টাইম চেঞ্জ হতে পারে, হ্যাঁ লিড টাইমও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। যেমন তোমার এই রিঅর্ডার পয়েন্টও চেঞ্জ হতে পারে, লিড টাইমও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। যেমন আমরা জানি যে কোন একটা প্রোডাক্ট অর্ডার দিলে সেটা 2 দিন লাগে পৌঁছাইতে, বাট রাস্তার কোনো একটা প্রবলেম থাকলে তো তোমার 2 দিনের বেশি সময়ও লাগতে পারে। তো লিড টাইম চেঞ্জ হইতে পারে। আবার রিঅর্ডার পয়েন্ট তোমরা বলতে পারো রিঅর্ডার পয়েন্ট চেঞ্জ হবে কি না। হুম, রিঅর্ডার চেঞ্জ পয়েন্টটা হইতে পারে চেঞ্জ স্যার। হবে কি না? চেঞ্জ হতে পারে, ভেরি গুড। এজন্যই আমরা রিঅর্ডার পয়েন্টটা তোমার সাধারণত কোয়ান্টিটি দিয়ে সেট করি, ডেট দিয়ে সেট করি না। এটার অর্থটা হচ্ছে যদি তুমি বলো যে আমার 10টা কোয়ান্টিটি আছে, তো আমার এই মাসের 20 নাম্বার দিনে আমি আবার অর্ডার করব। বাংলাদেশের অনেক লোকাল কোম্পানি কিন্তু এই কাজটা করে, যে আমি 20 নাম্বার দিনে আবার অর্ডার করব। তো এখন 20 নাম্বার দিনে যে তোমার ইনভেন্টরি খালি হয়ে যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? 20 তারিখের স্যার, আগেই কিন্তু তোমার ইনভেন্টরি খালি হয়ে যেতে পারে, অথবা অন্য কেসও হইতে পারে। 20 তারিখে তুমি অর্ডার দিয়ে দিচ্ছ, সবসময় অটোমেটিক্যালি অর্ডার দিয়ে দিচ্ছ, সফটওয়্যারে করে রাখছো অর্ডার দিয়ে দিচ্ছে, কিন্তু 20 তারিখে তোমার ইনভেন্টরি পুরাটাই রয়ে গেছে, 10টার মধ্যে মাত্র 2টা বিক্রি হয়েছে, 8টা বাকি রয়েছে। তুমি কি আবার অর্ডার দিবা 20 তারিখে? দিবা না না স্যার। কিন্তু। কিন্তু তুমি ওই যে সফটওয়্যারে দিয়ে রাখছো যে 20 তারিখে অর্ডার করে দিবে, তার মানে তুমি ডেটের উপর বেস করে তুমি অর্ডারটা করতে পারবা না, তোমাকে অর্ডারটা করা লাগবে কোয়ান্টিটির উপর বেস করে, যে 70% কোয়ান্টিটি যখন আমার ইনভেন্টরি থেকে শেষ হয়ে যাবে, দ্যাট টাইম আই উইল রিঅর্ডার। এটাকে বলতেছে রিঅর্ডারিং পয়েন্ট, ঠিক আছে। সো রিঅর্ডার পয়েন্টও আপ ডাউন করতে পারে, কারণ স্টক আপ ডাউন করতে পারে। ওকে, সো তোমাদের আহ, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। আহ, আহ, পুরাতন ব্যাচের কে কে আছো? রেসপন্ড করো। 16 ব্যাচ 26, আর 17 ব্যাচ 18, তোমরা কি আসো? ওকে, এখানে দেখতেছি আসো, কিন্তু তোমরা মনে হয় ক্লাস অন করে দিয়ে ঘুমায় পড়ছো। এখন আমরা যেটা বের করব সেটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কতগুলা কোয়ান্টিটি অর্ডার দিলে তোমার অপটিমাইজ হবে, কস্টটাকে তুমি অপটিমাইজ করতে পারবে, তার মানে কস্টটাকে তুমি কমাইতে পারবে। কয়টা অর্ডার দিলে তুমি কস্টটাকে কমাইতে পারবা, এটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইওকিউ ইজ দ্য অর্ডার কোয়ান্টিটি দ্যাট মিনিমাইজেস টোটাল কস্ট। এটার জন্য ইওকিউ বের করার জন্য কিছু অ্যাজাম্পশন আছে। এই অ্যাজাম্পশন গুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে অনলি ওয়ান প্রোডাক্ট ইজ ইনভলভ। তো তোমাদের হয়তো পরীক্ষা অ্যাজাম্পশনও চাইতে পারে যে ইওকিউ অ্যাজাম্পশন গুলা লেখো। সো ইওকিউ এর অ্যাজাম্পশন, প্রথম অ্যাজাম্পশন হচ্ছে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না। 2 নাম্বার হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, বছরে কয়টা প্রোডাক্ট তোমার লাগবে সেই ডিমান্ডটা তোমার জানা আছে। 3 নাম্বার হচ্ছে ডিমান্ড ইজ স্প্রেড ইভেনলি, প্রতিটা মাসে বা প্রতিটা কোয়ার্টারে ডিমান্ডটা ইভেনলি স্প্রেড করা, এমন না যে ডিমান্ডটা কোনো মাসে বেশি কোনো মাসে কম, যেটা প্র্যাকটিক্যাল কেসে কিন্তু হয় না। প্র্যাকটিক্যাল কেসে সাধারণত হয় যে আপ ডাউন করে, ডিমান্ডটা আপ ডাউন করে, বাট এখানে বলতেছে ডিমান্ড ইজ স্প্রেড ইভেনলি। 4 নাম্বার হচ্ছে লিড টাইম ডাজ নট ভ্যারাই,
একটু আগে বলছিলাম লিড টাইম ভ্যারাই করতে পারে, কিন্তু আমাদের এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে লিড টাইম ভ্যারাই করে না। 5 নাম্বারটা হচ্ছে নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, কোনো কোয়ান্টিটি ডিসকাউন্ট হবে না। কোয়ান্টিটি ডিসকাউন্ট জিনিসটা কি, যে তোমার ওই যে আমি যদি বাল্কে ম্যাটেরিয়াল কিনি, যদি আমি 10টার জায়গায় 100টা কিনি, তাহলে আমি কোয়ান্টিটি ডিসকাউন্ট পাবো, যে যেহেতু আমি কোয়ান্টিটি বেশি কিনতেছি তার উপর একটা ডিসকাউন্ট পাবো। তো আমরা এখানে অ্যাজাম্পশন হচ্ছে আমাদের সেই কোয়ান্টিটি ডিসকাউন্টটা নাই। তো ইওকিউ যখন বের করব তখন দুই ভাগে বের করতে পারি, একটা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট ধরে আর একটা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট না ধরে। প্রথমে আমরা দেখবো কোয়ান্টিটি ডিসকাউন্ট না ধরে। ওকে, তো তোমাদের এই পরের এই জিনিসটা শুরু হবে তোমাদের 10টার ক্লাস থেকে। তো আহ, তোমাদের যে নোটগুলা নোটগুলা তোমাদের দেওয়া হবে না, স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো আহ, তোমাদের ক্লাস এই প্রথম ক্লাসটা আজকে এই পর্যন্তই, তোমাদের নেক্সট ক্লাস আবার 10টা থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম।